হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 1939 সাল থেকে 1945 সাল অবধি যখন পুরো পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন জার্মানি আর রাশিয়ার মধ্যেও খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়েছিল। এই সময় প্রত্যেক দিন এই দুই দেশের হাজার হাজার সৈনিক যুদ্ধের কারণে মারা যাচ্ছিল। কিন্তু এই যুদ্ধের মধ্যেই রাশিয়ায় এমন একজন সৈনিক ছিল যাকে নিজের দেশের সেনাবাহিনীর তরফ থেকেই মেরে ফেলার আদেশ দেওয়া হয়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ওই সৈনিককে নিজের মৃত্যুর বার্তা নিজের হাতে করেই সেনাবাহিনীর হেডকোয়ার্টার অবধি বয়ে নিয়ে যেতে হয়েছিল। যদিও রাস্তায় যাওয়ার পথে সেই সৈনিকটা অনেকবারই নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু শেষ অবধি ওর সাথে কি হয় সেটা আমরা আজকের এই ভিডিও দেখতে পাবো। আর এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম অন দ্য রোড টু বার্লিন। 2015 সালে মুক্তি পাওয়া এই রাশিয়ান সিনেমার IMDb রেটিং 6.5। তো গল্পটা শুরু হয় 1942 সালে রাশিয়ার সাউথার্ন ফ্রন্ট থেকে। এই সময় পুরো পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর জার্মান সৈনিকরা বিভিন্ন দেশের ওপরে আক্রমণ করে সেগুলোকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এরকম ভাবেই জার্মান সৈনিকরা রাশিয়ার বেশ কিছু জায়গা নিজেদের দখলে নিয়ে নেয়, যে কারণে সমস্ত সাধারণ রাশিয়ান জনগণ খুবই ভয়ের মধ্যে ছিল। তারা প্রত্যেকেই নিজেদের বাড়ি ঘর আর শহর ছেড়ে সুরক্ষিত জায়গায় পালিয়ে যেতে শুরু করে। এখন প্রতিদিন প্রতি মুহূর্তেই কোথাও না কোথাও জার্মান আর রাশিয়ান সৈনিকদের মধ্যে লড়াই চলত। এসব কিছুর মধ্যেই আমরা আগারকভ নামের 20 বছর বয়সী একটা ছেলেকে দেখতে পাই। আগারকভ রাশিয়ান সেনাবাহিনীর একজন কমিউনিকেশন অফিসার ছিল। ওর কাজ ছিল সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ খবরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। এক রাতে সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে আগারকভকে একটা গুরুত্বপূর্ণ খবর জানিয়ে বলা হয় ও যেন যত তাড়াতাড়ি সম্ভব এই খবরটা আর্মির 341 নম্বর ডিভিশনে পৌঁছে দেয়, কারণ এই খবরের ওপরেই হাজার হাজার সৈনিকের জীবন নির্ভর করছে। এখন এই খবরটা পৌঁছানোর জন্য আগারকভ সেই রাতেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইভাবে সারা রাত ধরে চলার পর সকালবেলায় ও এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে জার্মান আর রাশিয়ান সৈনিকদের মধ্যে বিশাল লড়াই চলছিল। দেখা যায় জার্মান সৈনিকরা অনেক আধুনিক ট্যাঙ্ক আর হাতিয়ার নিয়ে সবকিছু ধ্বংস করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। এদিকে রাশিয়ান সৈনিকদের কাছে খুবই পুরানো আমলের বেশ কিছু বন্দুক ছিল, যেগুলোর সাহায্যে জার্মান ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই করা কোনোভাবেই সম্ভব ছিল না। মুহূর্তের মধ্যে রাশিয়ান সৈনিকরা হেরে যেতে শুরু করে, যে কারণে আস্তে আস্তে সমস্ত রাশিয়ান সৈনিকরাই নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে আগারকভ এর সবকিছুই দেখছিল, কিন্তু হঠাৎ করে একটা বিশাল জোরে বোমের আওয়াজ শুনে আগারকভের ঘোড়া ওকে মাটিতে ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই অবস্থায় আগারকভ খুবই ভয় পেয়ে গেছিল। ও নিজের জীবন বাঁচানোর জন্য বাকি সমস্ত রাশিয়ান সৈনিকদের সঙ্গে ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে। যদিও ওই ব্যাটালিয়নের সার্জেন্ট সমস্ত সৈনিককে ওখানে দাঁড়িয়ে জার্মানদের বিরুদ্ধে লড়াই করতে বলছিল, কিন্তু কেউই ওনার কথা শুনতে চাইছিল না। সেজন্য উনি একাই সমস্ত জার্মান সৈনিকদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যেই উনি মারা যান। এদিকে দেখা যায় আগারকভ বাকি সমস্ত সৈনিকের সঙ্গে পালিয়ে ওখান থেকে পাশের একটা আর্মি ক্যাম্পে এসে উঠেছে। এখন ওই আর্মি ক্যাম্পের 3 জন উচ্চপদস্থ অফিসার এখানে যুদ্ধ ছেড়ে পালিয়ে আসা সমস্ত সৈনিকদের বিচার করছিলেন। এখন ওই অফিসারেরা আগারকভের ওপরে খুবই রেগে গেছিলেন, কারণ ওকে যে কাজটা করতে দেওয়া হয়েছিল ও সেটা করতে পারেনি, আর ও সময় মতন সঠিক জায়গায় খবর না পৌঁছানোর কারণে ওখানে হাজার হাজার সৈনিক মারা গেছিল। যদিও আগারকভ এখন ওই অফিসারদেরকে সমস্ত ঘটনা খুলে জানায়। ও বলে বোমের আওয়াজ শুনে ওর ঘোড়া ওখান থেকে পালিয়ে যাওয়ার কারণে ও বেশি দূর যেতে পারেনি, কিন্তু সবকিছু শোনার পর ওই অফিসারেরা মনে করেছিলেন আগারকভ হয়তো মিথ্যে কথা বলছে, আর ও নিজের জীবন বাঁচানোর জন্য ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। আর যেহেতু ওর কারণে অনেক নিরীহ সৈনিককে মারা যেতে হয়েছে, তাই এখন সেনাবাহিনীর তরফ থেকে ওকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। কিন্তু ওকে এইভাবে মারার জন্য সবার আগে মিলিটারি কাউন্সিল থেকে অনুমতি নিয়ে আসতে হবে, আর এই অনুমতি না পাওয়া অবধি আগারকভের ওপরে নজর রাখার জন্য জুরুবেভ নামের একজন সৈনিকের ওপরে দায়িত্ব দেওয়া হয়। এখন জুরুবেভ আগারকভকে একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখে দেয়, কিন্তু কিছুক্ষণ পর জুরুবেভকে জানানো হয় এখন ওকে আগারকভকে সাথে নিয়ে আর্মির হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে, আর সেখানে একটা কাগজে সই করানোর পর আগারকভকে নিয়ে মিলিটারি কাউন্সিলে পৌঁছাতে হবে। আর শেষ অবধি সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আগারকভকে আদৌ মেরে ফেলা হবে কিনা। এখন আদেশ মতন জুরুবেভ আগারকভকে নিয়ে আর্মির হেডকোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে এরা দুজন দূরে একটা জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় জার্মান সৈনিকরা অনেকগুলো রাশিয়ান সৈনিককে বন্দী বানিয়ে রেখেছে, আর এক এক করে তাদের সবাইকে নৃশংসভাবে পিটিয়ে গুলি করে মেরে ফেলছে। যেটা দেখে আগারকভ খুবই রেগে গিয়ে ওই জার্মান সৈনিকদেরকে মারতে চাইছিল, কিন্তু এদের দুজনের পক্ষে অতগুলো জার্মান সৈনিকদের বিরুদ্ধে লড়াই করা কোনোভাবেই সম্ভব ছিল না।
তাই এরা দুজন আবার আস্তে আস্তে নিজেদের গন্তব্যের দিকে এগোতে শুরু করে। এইভাবে সারাদিন ধরে অনেকটা পথ চলার পর রাতের বেলায় ওরা জঙ্গলের মধ্যে একটা জায়গায় বিশ্রাম নেয় আর সেখানেই আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ভোরবেলায় এদের ঘুম থেকে ওঠার আগেই বেশ কিছু রাশিয়ান সৈনিক এদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। আর এদের কাছ থেকে এদের আসল পরিচয় জানার পর ওই সৈনিকদের ইনচার্জ এদের দুজনকে নিজেদের সাথে যুদ্ধ করতে যেতে বলে। কিন্তু জুরুবেভ সরাসরি জানিয়ে দেয় ওদেরকে একটা দরকারি কাজের জন্য সেনাবাহিনীর হেডকোয়ার্টারে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। আর এই কথা বলেই জুরুবেভ আগারকাভকে নিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে ওরা দুজন একটা ধ্বংস হয়ে যাওয়া গ্রামে এসে পৌঁছায়। দেখা যায় জার্মান সৈনিকরা এই পুরো গ্রামটাকেই আগুনে পুড়িয়ে একদম নষ্ট করে দিয়েছে। এবার ওখান থেকে আরো বেশ কিছুটা এগোনোর পর ওরা একটা নদীর কাছে এসে পৌঁছায়। আর্মি হেডকোয়ার্টারে পৌঁছাতে গেলে ওদেরকে সাঁতার কেটে এই নদীটা পার করতে হবে। কিন্তু সমস্যা হলো জুরুবেভ সাঁতার জানত না, সেজন্য ও নদীর পাশ বরাবর বেশ অনেকটা রাস্তা হেঁটে অন্য একটা ব্রিজ খোঁজার চেষ্টা করছিল। এসব কিছুর মধ্যেই ওরা নদীর ধারে ঝোপের মধ্যে থেকে কোনো কিছুর একটা আওয়াজ শুনতে পায়। একটু খোঁজাখুঁজি করার পর ওরা দেখতে পায় একটা বাচ্চা ছেলে একটা গরুর গলায় দড়ি বেঁধে ওখানে লুকিয়েছিল। এখন ওই বাচ্চাটা এদের দুজনকে জানায় ওর মা একজন আহত রাশিয়ান পাইলটকে পাশেই একটা গাছের নিচে লুকিয়ে রেখেছে, আর অতিরিক্ত আঘাত লাগার কারণে ওই পাইলটটা ওখানে অজ্ঞান হয়েই পড়ে আছে। এখন এই বাচ্চাটা এদের দুজনকে ওই পাইলটের কাছে নিয়ে যায়। দেখা যায় ওই পাইলটটা তখনও বেঁচে ছিল। এখন আগারকাভ যেভাবেই হোক নদী পার করে ওই পাইলটটাকে আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল, কারণ তাড়াতাড়ি চিকিৎসা করতে না পারলে ওই পাইলটটা মারা যাবে। কিন্তু সমস্যা হলো ওই আহত পাইলটকে সাঁতার কেটে নদীর ওই পারে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তখন ওই বাচ্চাটা জানায় ওর কাছে একটা ভেলা আছে যেটাতে একসাথে শুধুমাত্র একজন মানুষই বসতে পারবে। যেটা দেখে আগারকাভ বলে প্রথমে ও ওই আহত পাইলটকে ওই ভেলার ওপরে বসিয়ে সেটাকে নিয়ে সাঁতার কাটতে কাটতে নদীর ওই পারে যাবে, তারপর আবার সেখান থেকে ফিরে এসে ওই ভেলাতে করেই জুরুবেভকেও নদীর ওই পারে নিয়ে যাবে। কিন্তু জুরুবেভ কোনোভাবেই এই প্ল্যানটা রাজি হচ্ছিল না। ওর মনে হচ্ছিল একবার নদীর ওই পারে চলে যাওয়ার পর আগারকাভ হয়তো ওখান থেকে পালিয়ে যাবে। যদিও আগারকাভ ওকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু জুরুবেভ ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে আগারকাভ নিজের পকেট থেকে একটা দামি ঘড়ি বের করে জুরুবেভকে দিয়ে বলে, এই ঘড়িটা আমাকে আমার দাদু দিয়েছিল। এই পৃথিবীতে এটাই হলো আমার সবচেয়ে প্রিয় জিনিস। যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ তুমি এটাকে নিজের কাছেই রেখে দাও। একবার এই আহত পাইলটকে নদীর ওই পারে রেখে ফিরে আসার পর আমি তোমার কাছ থেকে আবার নিজের এই ঘড়িটা ফিরিয়ে নেব। এরপর ওই আহত পাইলটকে নিয়ে আগারকভ সাঁতার কেটে নদীর ওই পারে যেতে শুরু করে। কিন্তু জুরুবেভ এখনো খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল। ও মনে করেছিল আগারকভ হয়তো আর ফিরে আসবে না, কিন্তু দেখা যায় বেশ কিছুক্ষণ পর কথা মতন আগারকভ সত্যি সত্যি ওর কাছে ফিরে এসেছে। এটা দেখে জুরুবেভ খুবই আনন্দ পায়। এখন আগারকভ জুরুবেভকেও ওই ভেলার ওপরে বসিয়ে আস্তে আস্তে নদী পার করতে শুরু করে। আর নদীর এই পারে আসার পর ওরা দুজন মিলে সে আহত পাইলটকে নিয়ে আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে। রাস্তায় কিছু দূর যাওয়ার পথেই ওরা একটা রাশিয়ান ব্যাটালিয়ন দেখতে পায়। এখন ওরা সেই ব্যাটালিয়নদের সাথেই ওদের বেস ক্যাম্পে পৌঁছে যায়, আর সেখানে যাওয়ার সাথে সাথেই ওই পাইলটের অপারেশন শুরু করা হয়। এদিকে দেখা যায় ওই ব্যাটালিয়নের সার্জেন্ট এখন জুরুবেভ আর আগারকাভকেও নিজেদের সাথে যুদ্ধ করতে যেতে বলছিলেন। যদিও জুরুবেভ ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করে এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আর্মির হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে, কিন্তু ওই সার্জেন্ট ওর কোনো কথাই শুনতে চাইছিল না। উনি বলেন, যুদ্ধের কারণে আমাদের অনেক সৈনিক আহত হয়ে গেছে, তাই আমাদের এখন অনেক লোকের প্রয়োজন। আমাদেরকে একবার এই যুদ্ধে সাহায্য করার পরেই আমি তোমাদেরকে এখান থেকে চলে যেতে দেব। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে এরা দুজনও বাকি ব্যাটালিয়নের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এসব কিছুর মধ্যেই আগারকাভ খেয়াল করে জুরুবেভের জুতোটা খারাপ হয়ে গেছে, যে কারণে ওর হাঁটাচলা করতে খুবই অসুবিধা হচ্ছে। ও মাঝে মাঝে নিজের খারাপ হয়ে যাওয়া জুতোটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। আর আগারকাভ এই জিনিসটা এর আগেও অনেকবার লক্ষ্য করেছিল। এখন আগারকাভ ওই ব্যাটালিয়নের একজন অফিসারের কাছ থেকে জুরুবেভের জন্য নতুন জুতো নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই অফিসার জানিয়ে দেয় ওনার ক্যাম্পে কোনো অতিরিক্ত জুতো নেই। এখন আগারকাভ নিজের দাদুর দেওয়া প্রিয় ঘড়িটা ওই অফিসারকে দিয়ে দেয়, আর সেটার বিনিময়ে যেভাবেই হোক জুরুবেভের জন্য একজোড়া নতুন জুতোর ব্যবস্থা করতে বলে। এরপর দেখা যায় জুরুবেভকে একজোড়া নতুন জুতো দেওয়া হয়েছে। এরপর এরা সবাই জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাশের একটা গ্রামে পৌঁছে যায়। জার্মান সৈনিকরা এই গ্রামটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছিল, আর এখন এদের কাজ ছিল জার্মান সৈনিকদেরকে এখান থেকে তাড়িয়ে এই গ্রামটাকে আবার নিজেদের দখলে ফিরিয়ে আনা। এখন এরা সবাই লুকিয়ে লুকিয়ে জার্মান সৈনিকদের ওপরে আক্রমণ করে ওদেরকে হারিয়ে দিতে শুরু করে।
কিন্তু বেশ কিছু জার্মান স্নাইপার লুকিয়ে লুকিয়ে এদের উপরে হামলা করছিল, যে কারণে এদের অনেক সৈনিক মারা গেছিল। এখন ওই স্নাইপারটা কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার জন্য আগারকাভ হঠাৎ করেই রাস্তার ওপর দিয়ে ছুটে পালাতে শুরু করে। তখনই একটা গুলির আওয়াজ শোনা যায়, আর দেখা যায় আগারকাভ মাটিতে পড়ে গেছে। এই সুযোগে জুরুবেভ ওই স্নাইপারকে দেখতে পেয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সমস্ত রাশিয়ান সৈনিকরা ওই এলাকাটাকে চারিদিক দিয়ে ঘিরে নিজেদের দখলে নিয়ে নেয়। এদিকে জুরুবেভ তাড়াতাড়ি করে আগারকাভের কাছে চলে আসে। দেখা যায় ও তখনও মাটিতে পড়েছিল। প্রথমের দিকে জুরুবেভ মনে করেছিল ও হয়তো মারা গেছে, সেজন্য ও আগারকাভের গায়ে হাত দিয়ে ওকে তোলার চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকার পর আগারকাভ ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে হাসতে শুরু করে। দেখা যায় ওর গায়ে কোনো গুলি লাগেনি। এতক্ষণ ধরে ও মারা যাওয়ার অভিনয় করছিল। এখানে আগারকাভকে জীবিত অবস্থায় দেখে জুরুবেভ খুবই খুশি হয়। এখন এই যুদ্ধ শেষ হওয়ার পর একজন সৈনিক ওখানে থাকা প্রত্যেকের ছবি তুলে রাখছিল। উনি জুরুবেভ আর আগারকাভেরও একটা ছবি তুলে রাখেন, কারণ আগারকাভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু কষ্ট করে ওই স্নাইপারকে মারতে সাহায্য করেছিল। এখন এই যুদ্ধটা জেতার পর ওখানে সমস্ত সৈনিকদের সাথে আগারকাভও খুবই খুশি ছিল। কিন্তু তখনই জুরুবেভ ওকে জানায় ওদেরকে আবার সেনাবাহিনীর হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যেতে হবে। এই কথাটা শুনে আগারকাভ খুবই হতাশ হয়ে যায়, কারণ ওখানে পৌঁছানোর পরেই ওকে মেরে ফেলার আদেশ দেওয়া হবে। এখন এরা দুজন খুবই হতাশ হয়ে আবার সামনের দিকে এগোতে শুরু করে। এইভাবে সারাদিন ধরে হাঁটার পর রাতে যখন ওরা দুজন একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল, তখন জুরুবেভ বলে, তুমি কি আমার হয়ে আমার মাকে একটা চিঠি লিখে দেবে? আগারকাভ সাথে সাথেই ওর চিঠি লেখার জন্য রাজি হয়ে যায়। কিন্তু জুরুবেভ এখন চিঠিতে ওর মাকে কি লিখবে সেসব কিছুই ঠিক করতে পারছিল না। সেজন্য সেই রাতে ওদের আর চিঠি লেখা হয় না। আর এই চিন্তা করতে করতেই ওরা দুজন ওখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলায় যখন আগারকাভের ঘুম ভাঙে, তখন ও দেখতে পায় জুরুবেভ তখনও ঘুমিয়ে আছে। এটা দেখার পর আগারকাভ আস্তে আস্তে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কিছুটা পথ আসার পর ও আবার জুরুবেভের কাছে ফিরে যায়। এর কিছুক্ষণ পর ওরা দুজন পাশের গ্রামের একটা আর্মি হেডকোয়ার্টারে পৌঁছে যায়। জুরুবেভের কাজ ছিল এই হেডকোয়ার্টার থেকে একটা কাগজে সই করানোর পর সেটা নিয়ে আগারকাভের সাথে মিলিটারি কাউন্সিলে পৌঁছানো। আর সেখানেই আগারকাভের আসল বিচার হবে যে আদৌ ওকে মেরে ফেলা হবে কিনা। কিন্তু এই আর্মি হেডকোয়ার্টারের কমান্ডার মিলিটারি কাউন্সিলের আদেশ ছাড়াই আগারকাভকে এখনই গুলি করে মেরে ফেলতে চাইছিলেন। যদিও জুরুবেভ ওই কমান্ডারকে বারবার বোঝানোর চেষ্টা করে মিলিটারি কাউন্সিলের অনুমতি ছাড়া আপনি কোনো মতে আগারকাভকে মেরে ফেলতে পারেন না, কিন্তু ওই কমান্ডার ওর কোনো কথাই শুনতে চাইছিলেন না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে জুরুবেভ ওনাকে জানিয়ে দেয় কিভাবে আগের দিনের লড়াইতে আগারকাভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই জার্মান স্নাইপারকে মারতে সাহায্য করেছিল। এদিকে দেখা যায় আগারকাভকে বাকি সমস্ত কয়েদির সঙ্গে একটা লাইনে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে আগারকাভকে ওখান থেকে ওই হেডকোয়ার্টারের আর্মি কমান্ডারের ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়। ওই কমান্ডার আগারকাভকে বলে, আমি এখনই জানতে পারলাম আগের দিন তুমি কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই জার্মান স্নাইপারকে মারতে সাহায্য করেছিলে। তোমার এই সাহসী কাজের জন্য তোমাকে রেড স্টার দেওয়া হবে, তার মানে তোমাকে কোনো বড় উপাধি দেওয়া হবে। সেজন্য তোমাকে এখন এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই কথা বলেই উনি আগারকাভের হাতে একটা কাগজ দেন, যে কাগজে ওর আগের দিনের সাহসিকতার কথা লেখা ছিল। এখন ওই কমান্ডার বলে, এই কাগজটা নিয়ে তুমি সরাসরি মিলিটারি কাউন্সিলে পৌঁছে যাও, সেখানেই তোমার বিচার করা হবে আদেও তোমাকে মেরে ফেলা উচিত নাকি তোমাকে কোনো উপাধি দেওয়া উচিত। এই কথা বলেই উনি আগারকাভকে ওখান থেকে চলে যেতে বলেন। বাইরে বেরোনোর পর ওকে দেখে জুরুবেভ খুবই খুশি হয়। ও বলে, আমি তোমাকে এত সহজে ছাড়বো না, এরপর তুমি আমার জন্য আমার মাকে চিঠি লিখে দেবে। আর এই কথাটা শুনেই ওরা দুজন হাসতে শুরু করে। এবার ওরা দুজন মিলিটারি কাউন্সিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে রাতের বেলায় ওরা একটা মহিলার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে জুরুবেভ ভালোভাবে ঘুমিয়ে পড়লেও আগারকাভের খুবই দুশ্চিন্তা হচ্ছিল, কারণ ওর মনে হচ্ছিল পরের দিন সকালেই হয়তো ওকে মেরে ফেলা হবে। এখন সারা রাত ওই মহিলার বাড়িতে কাটানোর পর সকালবেলায় ওরা দুজন যখন ওখান থেকে বেরিয়ে আসছিল, তখনই জার্মান সৈনিকরা ওই গ্রামের ওপরে আর্টিলারি অ্যাটাক করতে শুরু করে। যার মানে এখন ওই গ্রামের মধ্যে পরপর একটানা অনেকগুলো বোম বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। কিছুক্ষণ পর যখন সবকিছু শান্ত হয়ে যায়, তখন দেখা যায় ওই বোম বিস্ফোরণের ফলে জুরুবেভ খুবই আহত হয়ে গেছে। এখন আগারকাভ তাড়াতাড়ি করে ওকে ঘরের মধ্যে নিয়ে এসে ওর চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই জুরুবেভ মারা যায়। এই ঘটনায় আগারকাভ মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল, কারণ এতদিনে জুরুবেভের সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এখন ও জুরুবেভের মৃতদেহটাকে ওখানেই একটা জায়গায় কবর দিয়ে দেয়। এরপর আগের রাতে এরা দুজন যে মহিলার বাড়িতে থেকেছিল, এখন সেই মহিলা আগারকাভকে বলে, তোমার জামায় অনেক রক্তের দাগ লেগে গেছে, আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি।
কিন্তু কাপড় ধোয়ার সময় উনি আগারকাফের জামার মধ্যে থেকে সেই কাগজটা খুঁজে পায় যেখানে ওকে আদালতে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলা হবে কিনা সেই বিষয়টা বিচার করার কথা লেখা ছিল। এখন আগারকাফকে ওই কাগজটা দেওয়ার পর ওই মহিলা বলে, যে তোমাকে ওখানে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল সে তো এখন মারা গেছে, তাই তুমি চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতন চলে যেতে পারো, তোমাকে আর আদালতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কিছুক্ষণ পর আগারকাফ নিজের সেনাবাহিনীর পোশাক পরে রেডি হয়ে মিলিটারি কাউন্সিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন ও চাইলে এখান থেকে পালাতে পারত, ওকে ধরার মতন কোনো লোক ছিল না, কিন্তু ও জুরুবেবের শেষ ডিউটিটা পূরণ করতে চাইছিল। রাস্তায় যাওয়ার পথে ও দেখতে পায় চারিদিকে শত শত মানুষের মৃতদেহ পড়ে আছে। এর কিছুক্ষণের মধ্যেই ও মিলিটারি কাউন্সিলে পৌঁছে যায়, যেখানে ওর বিচার করে ওকে শাস্তি দেওয়া হবে। এখানে পৌঁছানোর আগে ও জুরুবেবের শেষ ইচ্ছা মতন ওর মায়ের জন্য একটা চিঠি লিখেছিল। এরপর আমাদেরকে 3 বছর পরে অর্থাৎ 1945 সালের রাশিয়া দেখানো হয়। দেখা যায় এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আর রাশিয়ানরা এখন জার্মানদেরকে পুরোপুরি হারিয়ে দিয়েছে। এসব কিছুর মধ্যেই আমরা আগারকফকে দেখতে পাই। এখন ও রাশিয়ান সেনাবাহিনীর একজন বড় অফিসার হয়ে গেছে, যার মানে হলো ওর সেই ভুলের জন্য ওকে মিলিটারি কাউন্সিলের তরফ থেকে কোনো রকম শাস্তি দেওয়া হয়নি। কারণ ও যদি সত্যি সত্যি ভীতু হতো তাহলে ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতো না। এমনকি জুরুবেভ মারা যাওয়ার পরেও ও আর কোনোভাবেই মিলিটারি কাউন্সিলে ফিরে যেত না। সবশেষে আমরা দেখতে পাই আগারকাফের সাথে ওর একটা পুরানো বন্ধুর দেখা হয়েছে, যে একটা সময় ওর সাথেই কমিউনিকেশন অফিসারের কাজ করত। এখন ওর বন্ধু ওকে একটা খবরের কাগজ দেখায়, যে কাগজে ওর আর জুরুবেবের বড় বড় করে ছবি ছাপানো ছিল, আর সেই একই সাথে ওদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা লেখা ছিল। এটা সেই ছবি ছিল যেটা জার্মান সৈনিককে মারার পর সেই যুদ্ধটা জেতার পর তোলা হয়েছিল। এখন এই ছবিটা দেখার পর ও জুরুবেবের স্মৃতি মনে করে আস্তে আস্তে হাসতে শুরু করে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।